ধরো আমাকে একটা সংখ্যা দেওয়া হলো, দশমিক ধরো ধরো 15 দেওয়া হলো। এটা আছে আমার ধরো 10 বেজে, মানে হচ্ছে দশমিকে আছে। আমি এগুলো পরে ডিটেলস পড়াবো কিন্তু সংখ্যা পদ্ধতিতে, এখন জাস্ট শর্টকাট আমি বলছি। এই দশমিকটাকে ধরো তোমার বাইনারিতে কনভার্ট করতে হবে। আমি তোমাদের একটা শর্ট টেকনিক বলি, যেটা আসলে রিটেনের জন্য যেটা নিয়ম, সেই নিয়মটা এখন না পড়াই। যখন তুমি দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করবা, তখন একটা শর্ট টেকনিক আছে, হচ্ছে ধরো তুমি প্রথমে লিখলা 1, এরপরে এটাকে 2 দ্বারা গুণ করবা, তাহলে 2 দ্বারা গুণ করলে 2, 2 কে 2 দ্বারা গুণ করলে 4, 4 কে করলে 8, 8 কে করলে 2 দ্বারা 16, এইভাবে চলতে থাকবে। এই সিকোয়েন্সটার কাজ আমি বলি যে প্রথমত 1 লিখবা, নিয়ম হচ্ছে প্রথমত 1, এরপরে এটাকে 2 দ্বারা গুণ করলে কত হবে, 2 কে 2, এরপরে আবার 2 দ্বারা গুণ করলে কত হবে, 2 দুগুণে 4, 4 কে 2 দ্বারা গুণ করলে কত হবে 8, 8 কে করলে 16, 16 কে করলে 32, এইভাবে চলতে থাকবে এই সিকোয়েন্সটা। এখন এটা দিয়ে কিভাবে দশমিকটাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব? এখানে বাইনারি বলতে তো তোমরা জানো শুধুমাত্র 0 আর 1 যে এখানে থাকে। আচ্ছা, এখন আমার এখানে ভ্যালুটা আছে কত, দেখো তোমার দেখতে হবে, ভ্যালুটা আছে হচ্ছে 15। আচ্ছা, আমরা 1 2 4 8 এইখানে এসে দেখো 16 হয়ে যাচ্ছে, তাহলে 15 থেকে 16 সংখ্যাটা বড় না ছোট? ডেফিনিটলি বড়। বড়। তাহলে এতদূর পর্যন্ত বড়। যাওয়ার আমার দরকার নেই, আমরা এই পর্যন্তই নিব। এই পর্যন্তই নিব, নেওয়ার পরে তোমার এখানে দেখতে হবে যে এখানে 15 সংখ্যা কি এই সিকোয়েন্সে সরাসরি আছে কিনা। আছে। 1 2 4 8 এর ভিতরে 15 তো সরাসরি নেই, এই সংখ্যাটা আছে কিনা? নাই। আচ্ছা, আগে আমি আরেকটা দেখাই, ধরো আরেকটা এক্সাম্পল যদি এরকম দেই, আমি ধরো দিলাম 8, এইটা আছে হচ্ছে দশমিকে, এটার বাইনারিতে তোমার রূপান্তরটা করতে হবে, এটা পরীক্ষায় চেয়েছে। ধরো তুমি প্রথমত এই সিকোয়েন্সটা লিখবা যতক্ষণ পর্যন্ত ওই সংখ্যাটা না পাবা, ওর থেকে বড় পর্যন্ত যাওয়া যাবে না। 1 2 4 8, দেখো তো 8 পেয়ে গেছে কিনা? 8 পেয়ে গেছে কিন্তু এই সিকোয়েন্সে। আমার দরকার কত এর বাইনারি, ধরো 8 এর। তাহলে এই সিকোয়েন্সে 8টা সরাসরি আছে কিনা আমি এটা বলছি, আছে কিনা দেখো। স্যার আছে। এইখানে জি আছে। স্যার আছে। তাহলে এই পজিশনটাতে 1 বসাবা। যদি সংখ্যাটা সরাসরি পেয়ে যাও তাহলে এই পজিশনে 1 আর বাকিগুলো 0। এইটাই হবে 8 এর বাইনারি সংখ্যা। এটা আমি শর্টকাটটা বলছি, কিন্তু আমি ব্রড নিয়মটা এখন পড়াচ্ছি না। তাহলে আরেকটা সংখ্যা দেই, তোমরা নিজেরাই বলো যে যদি পরীক্ষায় বলতো 4 এর বাইনারি সংখ্যা কত হবে, 4 আছে দশমিকে, তাহলে কি লিখতাম বলো তো? স্যার 100। আচ্ছা, এইখানে এই সিকোয়েন্সে দেখো তো 4 কোথায় আছে, এই পজিশনে। জি স্যার। তাহলে এই 4 পজিশনে 1 হবে আর বাকিগুলো 0 হবে। এই হচ্ছে টেকনিক। এখন তোমাদের প্রশ্ন হতে পারে না যে স্যার যদি সরাসরি না থাকে তখন কি করব? ধরো তোমার পরীক্ষায় কোশ্চেনটা এমন আসছে, ধরো 10 দিয়েছে, 10 দিল, এইটার বাইনারি নির্ণয় করতে হবে। তাহলে এখন তোমরাই বলো যে এই সিকোয়েন্সে কি 10 আছে? 1 2 4 8 এখানে 10 আছে কিনা? না স্যার। সরাসরি সরাসরি নেই। না স্যার। আচ্ছা, দেখো তো আমি যদি সিকোয়েন্সটাকে আরো বাড়াতাম, 1 2 4 8, 8 এর পরে কিন্তু 16, তাহলে মাঝখানে 10 কোনো সংখ্যা নেই। তখন তোমার যে কাজটা করতে হবে, ধরো তুমি আগে লিখলা 1 2 4 8। আচ্ছা বলো তো, 8 এর পরে যদি সংখ্যা লিখতাম তাহলে অবশ্যই 16 লিখতাম। 16টা আমার 10 এর জি থেকে স্যার। বড় সংখ্যা, তাই এতদূর পর্যন্ত যাব না। আবার বলছি, 16টা যেহেতু পরে যাওয়া যাবে, কিন্তু যেহেতু 10 এর থেকে সংখ্যাটা বড়, সো এতদূর পর্যন্ত যাওয়ার দরকার নেই। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এই সিকোয়েন্সে সরাসরি 10 নেই, তখন আমাদেরকে যে কাজটা করতে হয়, দেখো তো এখানে কোন কোন সংখ্যা যোগ করলে 10 হবে। 8 4 2 1 এর ভিতরে 8 আর 2। তাহলে 8 পজিশনে 1, 2 পজিশনে 1 আর এই 2 পজিশনে 0, এইটাই হবে হলো 10 এর বাইনারি সংখ্যা। এইটুকু বুঝতে পেরেছো? জি স্যার।
তাহলে তোমরা আরেকটা বললেই বুঝতে পারবো যে হ্যাঁ বুঝে গেছো। যেমন আমি যদি বলি যে 7 বাইনারি সংখ্যা কত হবে, তাহলে কি লিখতাম? 7 বাইনারি বের করতে হবে ধরো। তাহলে এই সিকোয়েন্স 2 4 1 2 4 1, রাইট? তার মানে এই তিনটা সংখ্যা যোগ করলে 7 হবে। তাসনিম বুঝতেছো? যখন সরাসরি থাকবে না তখন দেখতে হবে কোন কোন সংখ্যা যোগ করলে 7 হবে। তাহলে 4 2 আর 1 যদি যোগ করি তাহলে দেখো যোগফলটা 7 হয়। তাহলে আমরা লিখবো হচ্ছে 0 1 1। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আরেকটা সংখ্যা দেই। ধরো 15 দেওয়া হলো, এই যেমন আমি প্রথমে লিখেছিলাম এইখানে। তাহলে দেখো তো সিকোয়েন্সটা কিভাবে লিখবো? 1 2 4 8। 8 এর পরে লিখলে কিন্তু 16 হয়ে যাবে। 16 তো 15 থেকে বড় সংখ্যা, তাহলে যাওয়ার দরকার নেই। এখন বলো কোন কোন সংখ্যা যোগ করলে 15 হবে? সবগুলো যোগ করলেই 15 হয়। গুণে দেখো, 8 আর 4 12, 2 14 আর 1 15। বুঝতে পেরেছো কিনা? তাসনিম কাউন্ট করে দেখো এই চারটা সংখ্যা যোগ করলে 15 হয় কিনা। জি স্যার। তাহলে এই চারটা পজিশনেই 1 হবে। আমি আবারও বলছি, এটা এমসিকিউ এর জন্য পড়াচ্ছি, পরে আমি লং নিয়মটা সংখ্যা পদ্ধতি পড়ানোর সময় বলবো। তাহলে আশা করি তাহলে দশমিক থেকে বাইনারি কিভাবে নির্ণয় করতে হবে এই ব্যাপারটা তোমরা বুঝেছো। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার সংখ্যাটা যদি অনেক বড় হয় তখন কি করব? যেমন মনে করো সংখ্যাটা, এটা আমি ক্লিন করে দিলাম, তোমরা চাইলে স্ক্রিনশট দিতে পারো, তবে আমি রেকর্ডিং ক্লাস পরে দিয়ে দিব, আমার মনে হয় না দরকার আছে। আমি প্রত্যেকটা ক্লাস রেকর্ডিং রেখে দিব আমার চ্যানেলে, আপলোড করার পরে ওটার লিংক তোমাদের দিয়ে দিব। তোমরা ক্লাসটা ভুলে গেলে বা বাসায় পরে দেখতে চাইলে, অনেক সময় নেট প্রবলেম হয়, তোমরা দেখে নিতে পারবা। দেখে নেওয়ার পরেও যদি পরের ক্লাসে প্রবলেম থাকে তাহলে আবার বলবো, আবার বলে দিব। আর আমি যে পাওয়ার পয়েন্ট দেখে পড়াবো এটার পিডিএফ কপি আমি তোমাদেরকে পাঠিয়ে দিব মেসেঞ্জারে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে একটা বড় সংখ্যা নিয়ে কাজ করি। ধরো পরীক্ষায় দেওয়া হলো 55। কত দেওয়া হলো? ধরো 55 দেওয়া হলো। আমি কিন্তু সংখ্যা পদ্ধতির একদম মাঝখান থেকে পড়াচ্ছি। আমি যখন সংখ্যা পদ্ধতি নিয়েই পড়াবো তখন কিন্তু অনেক ডিটেলস পড়াবো, যেগুলো কি মিন করে তখন আলাদাভাবে আমরা দেখবো, সমস্যা নেই। আচ্ছা বলো তো তাহলে এবার সিকোয়েন্সটা কত লিখবো? প্রথমত 1, তারপরে 2, তারপরে 4। 55 কিন্তু এই সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে এখানে 8 এর পরে লেখা যাবে না আরো? 55 সংখ্যাতে তো এখন আসেই নাই। তাহলে লিখলাম হচ্ছে জি 16। স্যার। 16 পরে কত হবে? 32। 32 এর পরে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 64 না? 64 কিনা? 8 এর সাথে 2 গুণ করলে 16, 16 এর সাথে 2 গুণ করলে 32, 32 এর সাথে 2 গুণ করলে 64 হয়। 64 থেকে 55 সংখ্যাটা ছোট না বড়? অবশ্যই ছোট। তাহলে কি 64 পর্যন্ত যাওয়ার দরকার আছে? না স্যার। দরকার নেই। আচ্ছা, এখন এই সিকোয়েন্সটা নিয়ে আমরা এটার বাইনারিটা নির্ণয় করব। তো সেই ক্ষেত্রে তোমাদের মনে হতে পারে যে স্যার যখন সংখ্যাটা ছোট থাকে তখন আসলে এটা শর্টকাটে যোগ করাটা সহজ, যেমন 8 4 12 2 14 আর 1 15। কিন্তু যখন সংখ্যাটা অনেক বড় হবে তখন কি এভাবে হঠাৎ করে বলে দেওয়া সম্ভব যে কোন কোন সংখ্যা যোগ করলে 55 হবে? এই ব্যাপারটা কিন্তু অনেক কঠিন। তখন এটার শর্ট একটা টেকনিক আছে। শর্ট টেকনিকটা কিরকম? যে তুমি দেখবা 55 একদম কাছাকাছি সংখ্যা কোনটা আছে এখানে, এই সিকোয়েন্সে 55 এর একদম নিয়ারেস্ট নাম্বার কোনটা? 32 32। রাইট, 32। তো সেই ক্ষেত্রে যে কাজটা করতে হবে, এই পজিশনটাতে 1 দিব আগে। দেওয়ার পরে তুমি মনে মনে যে কাজটা করবা, এটা আমি দেখায় দিচ্ছি। বাংলা সিনেমায় যেরকম হয় না যে অডিওটা মনে মনে কি বলতেছে এটা দর্শক শুনতে পায়, তো ব্যাপারটা এরকম যে এই পজিশনে 1 দিয়ে দিলা, এরপর মনে মনে তুমি যে কাজটা করবা 32 থেকে 55টা মাইনাস করে দিবা। যেহেতু এই পজিশনে 1 দিয়ে দিয়েছি তাহলে কত হবে এখানে মাইনাস করলে? 23, রাইট? এটা জি থাকলো। স্যার।
তার মানে এই পজিশনে যখন 1 দিয়ে দিলাম তার মানে 32 বাদ, তাহলে বাদ গেলে মূল সংখ্যা থেকে বাদ গেলে এখন থাকে 23। এখানে কি 23 বলে কোনো সংখ্যা আছে? না স্যার। তাহলে 23 এর কাছাকাছি সংখ্যা কোনটা? 16 না? না, আমি বলছি 23 এর এইখানে কাছাকাছি সংখ্যা কোনটা আছে? 16। তাহলে এবার 16 পজিশনে 1 দিব। তাহলে যদি এখানে 1 দেই তাহলে এবার 23 থেকে 16টা মাইনাস হবে। তাহলে বলো তো এবার থাকে কত? কত থাকে বলো? মাইনাস করো। 7 থাকে। 7 থাকে। তাহলে এখানে দেখো, এখানে 7 কি সরাসরি আছে? না স্যার। না স্যার। এখানে সরাসরি নাই, কিন্তু কোন কোন সংখ্যা যোগ করলে 7 হয়? 4, 2 আর 1। 4, 2 আর 1। তাহলে এখানে 4, 2 আর 1। দিলাম, আর এটার দরকার নাই তাই 0 দিলাম। তাহলে আগের ব্যাপারটাই করলাম, কিন্তু যখন সংখ্যাটা অনেক বড় তখন আমরা তার নিয়ারেস্ট পজিশনে 1 দিয়ে ওইটা যদি মাইনাস করে দেই তাহলে সংখ্যাটা আস্তে আস্তে ছোট হয়ে আসবে। আমি কিন্তু পরবর্তীতে এই কাজও করতে পারতাম যে 7 এর কাছাকাছি সংখ্যা কোনটা, তাহলে 8 তো তার থেকে বেশি, এটা লাগবে না, তাহলে এর কাছাকাছি দিতাম 4। কিন্তু আমি যখন দেখতেছি সংখ্যাটা ছোট হয়ে গেছে, এখন আমার ইজিলি বলে দেওয়া সম্ভব যে কোন কোন সংখ্যা যোগ করলে 7 হয়। তাহলে 4, 2 আর 1। এইভাবে আমরা যে কোনো সংখ্যার বাইনারি নির্ণয় করতে পারি। এটা ক্যালকুলেটরেও করা যায়, এটা আমি পরবর্তীতে দেখাই দিব, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এইভাবে আমরা করতে পারি। তাহলে আমরা দশমিক থেকে বাইনারি কিভাবে বের করতে পারি যে কোনো বড় সংখ্যা, সেটা বুঝাই দিলাম। যেমন যদি তোমার পরীক্ষায় এরকম দেয় 255, ধরো এরকম দেওয়া হলো, কত দেওয়া হলো? 255। তাহলে আমরা সিকোয়েন্সটা কি লিখতাম? 1, তারপরে 2, তারপরে 4, 4 এর পরে 8, 8 এর পরে 16, 16 এর পরে 32, 32 এর পরে 64, 64 এর পরে 128, তাই না? 128 এর সাথে 2 দ্বারা গুণ করলে তো 256 হয়ে যাবে। তাহলে অতদূর পর্যন্ত যাওয়ার আমার দরকার নেই, তখন 128 পর্যন্ত লিখবো। এখন তোমাদের কাছে যদি ক্যালকুলেটর থাকে তাহলে খেয়াল করে দেখো, এই সবগুলো সংখ্যা যোগ করলে কিন্তু 255। এখানে যতগুলো সংখ্যা আছে সবগুলো যদি যোগ করো দেখো 255। সবগুলো যোগ করেই যদি 255 হয় তাহলে সবগুলোর পজিশনে কি বসবে? 1 না? বুঝতে পেরেছো কিনা? যেমন এখানে 7 করার জন্য আমরা দেখেছিলাম যে 4, 2 আর 1 দরকার, তাহলে এটা মিলে 7 হয়, তাই তিনটা পজিশনে 1 দিয়েছো। যদি তোমরা দেখো যে এই সবগুলো যোগ করেই সংখ্যাটা 255 হবে, তাহলে সবগুলোর পজিশনে কি বসবে? 1 বসবে। যোগ করো, কাছে ক্যালকুলেটর থাকলে, তাসনিম ক্যালকুলেটর থাকলে যোগ করো, দেখো 255 হয় কিনা। অবশ্যই হবে। পাইছো 255? জি স্যার। তাহলে সবগুলো পজিশনে 1 হবে। তাহলে 255 বাইনারি কি হবে? সবগুলোই 1। কয়টা 1 আছে এখানে দেখো তো? 8টা 1, তাই তো? সংখ্যা যেহেতু 8টা, তাহলে 8টা 1 হবে। তো আইপি অ্যাড্রেসে 255 পর্যন্ত জানলেই হয়। তাহলে যে কোনো দশমিক সংখ্যার বাইনারি কিভাবে বের করতে হয় শর্টকাট, এটা আমরা বুঝে গেলাম। তাহলে আমি একটা দিয়ে আরেকটু টেস্ট করি যে বুঝতে পেরেছো কিনা টোটাল বিষয়টা। ধরো তোমাকে একটা সংখ্যা দেওয়া হলো 12 দেওয়া হলো, 12 দেওয়া হলো, এইটার বাইনারি নির্ণয় করতে হবে। তাহলে এটার যদি আমরা বাইনারি নির্ণয় করি তাহলে শর্টকাট প্রথমত কি লিখতে হবে? 1, 2, 4, 8, এইভাবে কতদূর পর্যন্ত যাব বলো তো? প্রথমে লিখলাম 1, তারপরে লিখলাম 2, তারপরে লিখলাম 4, তারপরে লিখলাম 8। 8 এর পর গেলে তো 16 হয়ে যাবে, 12 সংখ্যাটা তো 16 থেকে ছোট, তাহলে কি আর যাওয়ার দরকার আছে? না স্যার। তাহলে এখন বলো কোন কোন সংখ্যা যোগ করলে 12 হবে? স্যার 8 আর 4। 8 আর 4, রাইট। তাহলে এই দুই পজিশনে 1
আর এই দুই পজিশনে 0, তাহলে 12 বাইনারি সংখ্যা হবে হলো 1100। এইটুকু বুঝতে পেরেছো? তাহলে দশমিক থেকে বাইনারি নির্ণয়টা শর্টকাট যেটা সেটা বুঝে গেলাম, মূল নিয়মটা পরে করাবো যখন ওই চ্যাপ্টারে যাব। তাহলে আশা করি এই পর্যন্ত মনে হয় প্রবলেম নাই। একটা দশমিক সংখ্যা দিলে আমরা এইভাবে বাইনারিটা বের করতে পারবো আশা করি। আচ্ছা, এইটা যদি বুঝে যাও, এবার আর একটা জিনিস লাগবে আমাদের চ্যাপ্টার 4 পড়তে গেলে, সেটা হচ্ছে যে একটা হেক্সাডেসিমাল সংখ্যার বাইনারি কিভাবে নির্ণয় করে। আচ্ছা বলো তো, হেক্সাডেসিমাল সংখ্যা, তাহলে সংখ্যা টোটাল কতটা হতে হবে? হেক্সাডেসিমাল মানে হেক্সা মানে কত? 6, আর ডেসিমাল মানে হলো 10। তাহলে টোটাল হেক্সাডেসিমাল অঙ্ক থাকবে 10 আর 6 16টা। বুঝতে পেরেছো কিনা? হেক্সাডেসিমাল নাম্বারে অঙ্ক থাকে টোটাল কয়টা? 16টা। আচ্ছা, যেমন 0 থেকে 9 পর্যন্ত টোটাল হলো 10টা, আর এরপরে লেটার দিয়ে লিখতে হয় হেক্সাডেসিমালে। এটা তো জানো নাকি? একটু একটু তো মাথায় আছে। হেক্সাডেসিমালে 10 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলোকে লেটার দিয়ে লিখতে হয়, এ বি সি ডি, এরপরে ই, তারপরে ব্যাখ্যাগুলো আমি পরে দিব, কেন লেটার দিয়ে লিখলে সুবিধাটা কি হয় সেটা পরের কথা। আচ্ছা বলো তো, 9 এর পরে যদি কোনো সংখ্যা লিখি তাহলে সেটা নিশ্চয়ই 10 হতো। 10 এর পরে জি কত স্যার। হতো? 11 হতো। 13। এরপরে হচ্ছে 12, এরপরে হলো 13, এরপরে 14, এরপরে হচ্ছে 15। তাহলে এখন আমাকে বলো যে এখানে 15 ধরো, তাহলে হেক্সাডেসিমালে এ থাকা মানে সংখ্যাটা কত হবে তাহলে? 10। 10। আর যদি 11 থাকে তাহলে লেটারটা কি লিখবো আমরা? 11-র পরিবর্তে লিখবো বি। কি? তাহলে 12-র পরিবর্তে লিখবো হচ্ছে সি, 13-র পরিবর্তে ডি, আর লাস্ট ভ্যালু আছে হলো এফ। এফ মানে কত? 15। তাহলে হেক্সাডেসিমালে টোটাল অঙ্ক থাকে হচ্ছে তোমার 16টা। 0 থেকে 9 আর এ থেকে এফ টোটাল বললে 0 থেকে শুরু করলে তো 15 পাবো। 15 মানে কিন্তু 16, কারণ আমরা শুরু করেছি 0 থেকে। যেমন দশমিক সংখ্যা আমরা ছোটবেলা থেকে পড়ি, তো সেখানে আমরা দশমিক সংখ্যায় কি 10 পাই না 0 থেকে 9 পর্যন্ত পাই? 0 থেকে 9। 0 থেকে 9 আমরা স্টার্ট করি 0 থেকে, তো হেক্সাডেসিমালে 0 থেকে 15 পর্যন্ত পাবো। তবে মনে রাখার বিষয় হলো হেক্সাডেসিমালে 10 থেকে 15 পর্যন্ত এই নাম্বারগুলোকে অবশ্যই লেটার দ্বারা প্রকাশ করতে হবে। তুমি 10টাকে 10 লিখতে পারবা না। হেক্সাডেসিমাল বোঝাতে গেলে তোমার অবশ্যই সেটাকে এ দ্বারা প্রকাশ করতে হবে। কেন, এগুলোর ব্যাখ্যা পরে। আচ্ছা, এখন একটা হেক্সাডেসিমাল সংখ্যা দিলে সেটার বাইনারি কিভাবে নির্ণয় করতে হয় এটা অলরেডি তোমরা জানো। আচ্ছা, হেক্সাডেসিমালের বেস তাহলে কত? হেক্সাডেসিমালের যতটা নাম্বার থাকবে সেইটাই হলো তার বেস। তাহলে হেক্সাডেসিমালের নাম্বার আছে হলো 16টা। আচ্ছা, বাইনারির সংখ্যা থাকে দুইটা, 0 আর 1, তাহলে বাইনারির বেস কত হবে? হেক্সাডেসিমালে যদি 0 থেকে 9 এ থেকে টোটাল নাম্বার আছে 16টা, তাহলে যদি তার ভিত্তি বা বেস 16 হয়, তাহলে বাইনারিতে অঙ্ক থাকে মাত্র দুইটা, 0 আর 1, তাহলে এর বেস কত হবে? 2 হবে। 0 আর 1 সংখ্যা হলো দুইটা, তাই 2। হেক্সাডেসিমালে অঙ্ক আছে হচ্ছে 0 থেকে 9 এ থেকে টোটাল আছে হচ্ছে 16টা, তাই এর বেস হচ্ছে 16। যেমন তোমরা ছোটবেলা থেকে যে দশমিক সংখ্যা পড়ো 0 থেকে 9 পর্যন্ত টোটাল অঙ্ক আছে কয়টা? 10টা। তাহলে দশমিক সংখ্যার বেস কত হয়? যতটা সংখ্যা ততই হলো তার বেস। মানে আমি বলতে চাচ্ছি 0 থেকে এইভাবে আমরা 9 পর্যন্ত এখানে সংখ্যা টোটাল কয়টা আছে? আমরা যে ছোটবেলা দশমিক সংখ্যা পড়েছিলাম 0 থেকে 9 পর্যন্ত টোটাল সংখ্যা কয়টা আছে তাই আগে গণ। 10টা, তাই কিনা? স্যার। বলো, 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা না? জি স্যার, 10টা। তাহলে দশমিকের বেস কত হবে? দশমিকের বেস হবে হলো 10। যেমন হেক্সাতে সংখ্যা আছে কয়টা? 16টা, তাই এর বেস হবে হলো 16।
আচ্ছা বলো তো তাহলে বাইনারিতে যদি অঙ্ক থাকে দুইটা 0 আর 1, তাহলে এখানে বেস কত হবে? 2 হবে। এখানে অঙ্ক তো দুইটা রে বাবা, 0 আর 1 আছেই হচ্ছে 0 আর 1, তাহলে সংখ্যা হলো দুইটা, তাই বেস 2। হেক্সাডেসিমালে আছে 0 থেকে 15 পর্যন্ত 16টা, তাই 16। অক্টালে থাকে 0 থেকে 7 পর্যন্ত 8টা, তাই এর বেস হলো 8। তাহলে বেস বলতে কি বোঝায়? ওই সংখ্যা পদ্ধতিতে কয়টা অঙ্ক আছে। যেমন দশমিক সংখ্যাতে অঙ্ক আছে 0 থেকে 9 পর্যন্ত, টোটাল 10টা। আমরা এইভাবে লিখতাম না ছোটবেলায়, 0, তারপরে 1, তারপরে 2, এরপরে ধরো 3, এরপরে 4, এইভাবে আমরা যাব হলো 9 পর্যন্ত। তাহলে এখানে দেখো যে টোটাল কয়টা সংখ্যা হচ্ছে। গণ এখানে কয়টা আছে? 0 থেকে 9 পর্যন্ত কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6, 7, 8, 9, 10। তাহলে বলো তো দশমিক সংখ্যার বেস কত হবে? 10। 10, রাইট। এবার আমি বললাম ওই কথাটাই যে বাইনারি সংখ্যাতে অঙ্ক আছে হলো দুইটা, একটা 0 আর একটা 1, তাহলে এর বেস কত হবে? স্যার 2। কত হবে বলো? 2 হবে। এইটুক পর্যন্ত দুইজনে ক্লিয়ার? সাগর বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা এবার বলো তাহলে বাইনারির বেস যদি আমি এখানে 2 লিখি, তাহলে 2 এর পাওয়ার কত বসালে 16 সমান হবে বলো তো? স্যার 8। 8 বসালে তো হবে না। 8টা 2 যদি গুণ করো তাহলে তো অনেক হয়ে যাবে। 4 হবে না? স্যার 4। 4, 4টা স্যার। তাহলে 2 এর পাওয়ার 4 বসালেই 16 সমান হবে। তাহলে যখন একটা হেক্সাডেসিমাল নাম্বারকে বাইনারিতে রূপান্তর করব, তখন সংখ্যা নিতে হবে 4টা। কি কি সংখ্যা নিতে হবে আমি আবার বলছি, দেখো। হেক্সাডেসিমাল অঙ্ক আছে 0 থেকে 9 আর হলো a থেকে f পর্যন্ত, এটা হলো হেক্সাডেসিমাল। এখন একটা হেক্সাডেসিমালকে যখন বাইনারি করতে হবে, তখন বাইনারিতে কয়টা সংখ্যা নিতে হবে এটা বের করার সিস্টেমটা হলো যে হেক্সাডেসিমালের বেস হলো 16, বাইনারির বেস হলো 2, তাহলে 2 এর পাওয়ার কত হলে 16 এর ইকুয়াল হবে বা সমান হবে? তাহলে 4। তখন হেক্সাডেসিমাল যে কোনো নাম্বারকে যদি আমি বাইনারিতে নিয়ে যাই, সংখ্যা হবে বাইনারি 4টা করে। যেমন আমি তোমাকে বললাম, আচ্ছা 4টা মানে বুঝতে পেরেছো? একটু আগে পড়াইছিলাম 1, 2, 4, 8 পর্যন্ত। আগে কি আমরা শুধু 8 পর্যন্ত যেতে পারতাম, নাকি 16, 32 আরো বাড়াতে পারতাম? এভাবে বাড়াতে পারতাম, কিন্তু হেক্সাডেসিমালে সব সময় জি স্যার। 1, 2, 4, 8 পর্যন্তই যেতে পারবা। এখন প্রশ্ন হলো কেন? কারণ এই 4টা সংখ্যা যোগ করলেই তো 15 হয়, আর হেক্সাডেসিমালে তো আমরা জানি যে নাম্বারটা f মানে কত? 15, 0 থেকে 15 পর্যন্ত যাবে। তো যার কারণে হেক্সাডেসিমাল তোমাকে একটা সংখ্যা দেওয়া হলো, ধরো তোমাকে দেওয়া হলো 10 দেওয়া হলো, বা ধরো আমি দিলাম এবার 13 দিলাম। বলো তো তাহলে এই হেক্সাডেসিমাল 13, এইটার বাইনারিটা কত হবে? পরীক্ষায় হয়তো এটা থাকবে না, পরীক্ষায় থাকবে ধরো ডি থাকতে পারে। ডি মানেই কত? এ মানে যদি 10 হয়, হাতে গণো। এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13। তাহলে যদি পরীক্ষায় ডি থাকে, তাহলে এর বাইনারি ডি মানে 13। দেখো তো কোন কোন সংখ্যা যোগ করলে 13 হয়? তাসনিম গুনতে থাকো, কোন কোন সংখ্যা যোগ করলে উপরের সিকোয়েন্সে 13 হবে? স্যার 8, 4 আর 1। 8, 4 আর 1, রাইট। তাহলে এই পজিশনটাতে 1 দিলাম। তাহলে হেক্সাডেসিমালের বাইনারি সংখ্যা নির্ণয় শিখে গেলাম যে কিভাবে করতে হয়। তো আর হেক্সাডেসিমালে ধরো দিলে হচ্ছে 9, তাহলে 9 এর বাইনারি কি হবে? কোন কোন সংখ্যা যোগ করলে 9 হবে বলে ফেলো। সাগর, কোন কোন সংখ্যা যোগ করলে 9 হবে? স্যার 8 আর 1। 8 আর 1। 8 আর 1, রাইট। তাহলে এখানে হতো 1001।
আমার আর কিছু চ্যাপ্টার 4 এর দরকার নেই, শুধুমাত্র এই হেক্সাডেসিমালটা দরকার ছিল একটা টপিকস এর ক্ষেত্রে, বাকিগুলোতে আর লাগবে না। তাহলে আমরা হেক্সাডেসিমাল যে কোনো নাম্বারের আমরা এখানে তোমার বাইনারি কিভাবে বের করতে হয় এটা আমরা শিখে গেলাম। আচ্ছা, ধরো তোমাকে একটা সংখ্যা দেওয়া হলো a2, তারপরে b1, এটা তোমাকে, এটা হেক্সাতে আছে তাই না, এটা আছে হলো হেক্সাডেসিমালে, তোমার বলা হলো এটার বাইনারি নির্ণয় করো, এটার বাইনারিটা নির্ণয় করতে হবে। তাহলে বাইনারি নির্ণয় করার জন্য হেক্সাডেসিমাল থেকে বাইনারি আমরা কি লিখবো, 1 2 4 8। আচ্ছা, তাহলে বলো এখানে আছে হলো a2b1, তাহলে a একটু আগে শিখলাম এর বাইনারি কত হবে বলো তো, কোন কোন সংখ্যার যোগ, a মানে কিন্তু 10, কোন কোন সংখ্যার যোগ করলে 10 হবে, 8 আর 2, তাহলে এখানে 1 এখানে 1, তাহলে 0 0। তাহলে 2 এর বাইনারি সংখ্যা কি হবে বলো তো হেক্সাডেসিমালে, 2 তো সরাসরি আছে, তাহলে এখানে 1 এইখানে 0। বি মানে কত সাগর, বি মানে কত হবে, এ মানে যদি 10 হয় বি মানে কত, স্যার v1 11। বি মানে 11, তাহলে দেখো তো কোন কোন সংখ্যা যোগ করলে 11 হবে। স্যার 8 to 1। 8 to 1, রাইট, তাহলে এটা হয়ে গেল। এবার আছে হচ্ছে 1, তাহলে 1 তো সরাসরি সিকোয়েন্সে আছে তাই কি না, এই যে লাস্টে 1 আছে, তাহলে স্যার লাস্ট, নিচের গুলো দেখা যাচ্ছে না। আচ্ছা এখানে ধরো 1 দিল, 1 দিল, 1 যদি দেয় তাহলে এই সিকোয়েন্সে সরাসরি 1 আছে কিনা বলো, 1 আছে, তাহলে এই 1 পজিশনে এখানে 1 আর বাকি সবগুলো 0 হবে। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে পরীক্ষায় যদি হেক্সাডেসিমাল নাম্বার a2b1 থাকে তাহলে তার বাইনারি কি হবে, আমরা দেখো a এর মান পেয়েছি, আমি একবারে যদি লিখি তাহলে ব্যাপারটা কেমন হয়, a এর মান পেয়েছি 1010, এই যে এখানে কিন্তু পেয়েছি a, এরপরে কি ছিল 2, 2 এর কত পেয়েছি 0010, 0010। এরপরে আছে হচ্ছে বি, বি মানে কত, বি মানে হচ্ছে তোমার 11 আমরা পড়েছিলাম, তাহলে 8 2, তাহলে 1011, 1011। এরপরে লাস্টে এসে পেয়েছিলাম 1, তাহলে 0001। তাহলে হেক্সাডেসিমাল একটা অঙ্কের জন্য যদি 4টা বাইনারি সংখ্যা পাওয়া যায় তাহলে 4টার জন্য কয়টা হবে, একটাকে ভাঙলে 4টা করে বিট পেয়েছি, খেয়াল করো এখানে একটাকে ভেঙে 4টা করে বিট পেয়েছি, তাহলে 4টাকে ভেঙে টোটাল কয়টা পেলাম এখানে, 16টা। মানে খেয়াল করে দেখো একটা আমের দাম যদি 4 টাকা হয় তাহলে 4টা আমের দাম কত, ব্যাপারটা এরকম 16 টাকা। 16 টাকা। এখানেও তাই, একটা অঙ্ককে ভাঙলে যদি হেক্সাডেসিমালে 4টা করে বাইনারি সংখ্যা পাওয়া যায় তাহলে 4টাকে ভাঙলে কয়টা পাবো, 16টা পাবো। 16টা। তো এখানে টোটাল বিট পেয়েছি হচ্ছে 16টা। এই দুইটা জিনিস আপাতত পড়ালাম, যেহেতু আমি সংখ্যা পদ্ধতির মাঝখানে একটা টপিকস পড়াইছি এই জন্য একটু হয়তো কমপ্লিকেটেড লাগতেছে, কিন্তু যখন আমরা সিকোয়েন্সিয়ালি পড়াবো তখন সংখ্যা পদ্ধতিটাই সব থেকে মজার চ্যাপ্টার। বাট আমার একটা টপিকস পড়াতে যে এই বিষয়টা লাগবে তাই আমি এতক্ষণ পর্যন্ত এগুলো পড়ালাম, আর এখানে কিছু লাগবে না। আমরা জাস্ট কি করেছি, যে কোনো একটা সংখ্যা বাইনারি কিভাবে নির্ণয় করতে হয় সেটা দশমিক থেকে, আর আরেকটা শিখেছিল হেক্সাডেসিমাল। তো ঠিক আছে, এটা আর আমাদের লাগবে না, আমাদের আলোচনার বিষয় হচ্ছে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। দেখতে পাচ্ছ তোমরা, স্লাইড শেয়ার করা আছে দেখো। তোমাদের সাথে আমার পরিচয় তো মনে হয় আগেই দেওয়াই আছে, এই জন্য আর আমি নতুন করে বলিনি। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নওগাঁ,
পড়াশোনা করেছি আইসিটি তে, ইঞ্জিনিয়ারিং করেছি পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে, আর আইটি তে মাস্টার্স করেছি জাহাঙ্গীরনগর থেকে। এর আগে 2টা কলেজে জব করেছি, একটা হলো ক্যাম্ব্রিয়ান কলেজে ছিলাম 2 বছর, তাসনিমদের সাউথ পয়েন্টে ছিলাম 1 বছর, এরপরে শাইনে চলে আসছি। এখানে মোটামুটি 1 বছর পার হয়ে গেছে, মোটামুটি 2 বছরের কাছাকাছি। এই হচ্ছে বলার মতো অবস্থা। আর পার্সোনাল লাইফে আমি ম্যারিড। তোমার ম্যাডাম হচ্ছে কম্পিউটার সায়েন্স থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা। বাসায় বাবা মা এখানে থাকে না, গ্রামে থাকে। আর ছোট বোন আছে, ও ইন্টারমিডিয়েটে পড়ে, এবার 2nd ইয়ার। এই হচ্ছে ওভারঅল প্রোফাইল। চলো আজকে আমরা এই টপিকসটা পড়া শুরু করি। আইপি অ্যাড্রেসের সংজ্ঞা পড়ানোর আগে আইপি এর ফুল মিনিং কি এটা তো জানো নাকি তাসনিম? আইপি এর ফুল মিনিং জানা আছে? না স্যার। আইপি এর ফুল মিনিং হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, আর অ্যাড্রেস তো অ্যাড্রেস। আচ্ছা, এখন প্রথম প্রশ্ন হলো ইন্টারনেট কি? এটা তোমরা তো জানো। ইন্টারনেট মানে আমরা কি জানি, যে এটা একটা সংযোগ ব্যবস্থা, তাই না? যার সাথে সংযুক্ত হলে ইলেকট্রনিক ডিভাইস গুলো ডাটা আদান প্রদান করতে পারে। ইলেকট্রনিক ডিভাইস বলতে এখানে ধরো কম্পিউটার, মোবাইল, এরা যদি পরস্পরের সাথে ডাটা কমিউনিকেশন করে, যেমন এই যে আমরা জুমে যুক্ত হয়ে 3 জন 3 জায়গা থেকে ক্লাসটা করতেছি, তাহলে আমরা সবাই কার সাথে সংযুক্ত হয়েছি? ইন্টারনেটের সাথে। তাহলে ইন্টারনেট হচ্ছে একটা সংযোগ ব্যবস্থা, যার সাথে সংযুক্ত হলে আমরা ডাটা আদান প্রদান করতে পারি। আচ্ছা, সেকেন্ড আরেকটা ট্রাম আছে। আমার পড়ানোর টপিকস কিন্তু এখানে ইন্টারনেট বা প্রোটোকল না, কিন্তু ট্রাম গুলো যেহেতু আসলো এই জন্য বলছি। প্রোটোকল কি এটা জানো? যেমন হচ্ছে প্রধানমন্ত্রী যদি কার্যালয়ে যাও, কারো পারমিশন ছাড়া যদি হঠাৎ করে তার রুমে ঢুকে পড়ো, তাহলে বলে না যে আসলে আপনি তো প্রোটোকল ব্রেক করতেছেন। তার মানে প্রোটোকল মানে আমরা জেনারেল অর্থে যেটা বুঝি সেটা হচ্ছে নিয়ম কানুন। তো আমরা যখন একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডাটা কমিউনিকেশন করব, তখন এখানেও কিছু রুলস রেগুলেশন থাকে। তো সেই রুলস রেগুলেশনটাকেই বলা হয় হচ্ছে প্রোটোকল। যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাতে পারি যে প্রোটোকল বিষয়টা কি। আচ্ছা, যেমন আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমি কি বাংলা ভাষায় পড়াচ্ছি নাকি জাপানি ভাষায় পড়াচ্ছি? ডেফিনেটলি বাংলা ভাষায় পড়াচ্ছি। তাহলে যেহেতু তোমরা বাঙালি, আমিও বাঙালি, সো আমাদের বোধগম্য ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বাংলা। সো আমি যদি ক্লাস ডেলিভারি দিতে চাই, আমাকে বাংলা ভাষা ইউজ করতে হবে। কিন্তু ধরো যে জাপানের একটা ইউনিভার্সিটিতে যদি একটা প্রফেসর ক্লাস করায়, তখন কি সে জাপানি ভাষায় কথা বলবে নাকি ইংরেজি ভাষায় কথা বলবে? কারণ ওই ইউনিভার্সিটিতে তো বিভিন্ন দেশের স্টুডেন্ট থাকতে পারে। খেয়াল করো, যদি পিএইচডি করতে যায় বিভিন্ন দেশ থেকে স্টুডেন্ট, তাহলে ওই জাপানিজ যে টিচার আছে উনি কোন ভাষায় কথা বলবেন? স্যার সেক্ষেত্রে ইংলিশ ভাষায় কথা বলা উচিত। ইংলিশ ভাষায় কথা বলা উচিত, রাইট? তার মানে খেয়াল করে দেখো, তুমি যেমন বললা যে জাপানিজ টিচার জাপানি ভাষায় কথা বলবে, যদি সেখানে জাপানের স্টুডেন্ট থাকে, তাহলে এইটা সে একটা নিয়ম মানতেছে। যদি আমার স্টুডেন্ট গুলো সবই জাপানিজ হয়, তাহলে সে জাপানিজ ভাষা ইউজ করতে পারে। কিন্তু যখন এটা একটা ইন্টারন্যাশনাল ক্লাস হবে, মানে বিভিন্ন দেশের স্টুডেন্ট যে ওখানে ক্লাস করতেছে, পিএইচডি করার জন্য গেছে, তখন সে তার স্টুডেন্টের সাথে ডাটা কমিউনিকেশন করার জন্য কোন ভাষা ব্যবহার করছে? ইংরেজি ভাষা ব্যবহার করছে। তো আমরা যখন একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডাটা কমিউনিকেশন করি, তখন এদেরও কিছু রুলস রেগুলেশন, নিয়ম কানুন মেনে চলতে হয়। আর ওই নিয়ম কানুন গুলোকেই বলা হয় হচ্ছে প্রোটোকল। প্রোটোকল ব্যাপারটা কি দাঁড়ালো? শর্টকাট যদি আমরা বলি, যোগাযোগের নিয়ম কানুন। যেমন আমি তোমাদের সাথে যোগাযোগ করার জন্য বাংলা ভাষা ব্যবহার করতেছি, এটা একটা রুলস রেগুলেশন। সেম ভাবে যখন ডিভাইস গুলো কমিউনিকেশন করে, তখন তাদেরও কিছু রুলস রেগুলেশন ফলো করতে হয়, যেগুলোকে বলা হয় হচ্ছে প্রোটোকল। আমি 2টা টার্ম বুঝালাম জাস্ট, এটা কিন্তু এখানের পড়ানোর বিষয় না। আমরা এই চ্যাপ্টারেই পড়বো, কিন্তু পরে আছে এগুলো। তাহলে আমরা আইপি এর ফুল মিনিংটা জানলাম। আইপি অ্যাড্রেসটা কি সেটা বোঝানোর জন্য আমি এখানে একটা পিকচার দিই, দেখো। এখানে খেয়াল করে দেখো, সবগুলো বাড়ির দৈর্ঘ্য প্রস্থ কিন্তু সমান, একই রকম। আবার কিছু বাড়ি আছে একই কালার। কিন্তু খেয়াল করো তো, যদি এরকম হয় যে তোমাদের বাসা কোথায় আমি জানি না, ধরো তোমরা আমাকে বললা যে স্যার আপনি আমাকে বাসায় এসে পড়াতে পারবেন? তো ধরো আমি যদি তোমাদের বাসায় পড়াতে যাই, ধরো বসুন্ধরা একটা আবাসিক এলাকায় তোমাদের বাড়ি, ওইখানে গেলে দেখা যায় যে ম্যাক্সিমাম বাড়িগুলোর ডিজাইন একই রকম। যদি একই ডিজাইনের 8-10টা বিল্ডিং থাকে,
তাহলে আমি কি তোমার বাসায় যেতে পারবো যদি তুমি আমাকে বাসার নাম্বার না বলো? না স্যার। অবশ্যই যাওয়া যাবে না, কারণ প্রত্যেকটা বাড়ি যদি একই রকম হয় তাহলে বাড়িটাকে আইডেন্টিফাই করার জন্য একটা নাম্বার লাগবে। কারণ বাড়ির কালার যদি একই হয়, সবই যদি 10 তলা বিল্ডিং হয়, কোনো সমস্যা নেই, বাড়ির নাম্বার কি সেম হবে? না স্যার। অবশ্যই সেম হবে না। তাহলে আমরা যখন মনে করো একটা কম্পিউটারের থেকে বা একটা মোবাইলের থেকে ডাটা পাঠাবো, তখন প্রত্যেকটা কম্পিউটার বা মোবাইলেরও একটা আলাদা আলাদা নাম্বার আছে কিনা বলো। যদি নাই থাকতো তাহলে একজন যদি আরেকজনকে ধরো ডিস্টার্ব যদি করে মেসেজে বা কোনো কিছুতে, তাহলে কিভাবে আইডেন্টিফাই করে? পুলিশরা যখন আইডেন্টিফাই করে তখন নিশ্চয়ই প্রত্যেকটা মোবাইল অথবা কম্পিউটারের যখনই তৈরি হয়েছে তখন আলাদা আলাদা একটা অ্যাড্রেস এটা দেওয়া আছে। বুঝতে পেরেছো কিনা? জি স্যার। তাহলে যে এই যে কম্পিউটার বা মোবাইলের ক্ষেত্রে আলাদা আলাদা অ্যাড্রেস যেটা থাকবে এটাকে আমরা কি বলবো? আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস। তাহলে ব্যাপারটা যেটা দাঁড়ালো যে আইপি অ্যাড্রেস বিষয়টা কি? প্রত্যেকটা কম্পিউটার অথবা মোবাইল অথবা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস, যেমন আমরা বাসাবাড়িতে রাউটার ইউজ করি ওয়াইফাই এর জন্য, এই প্রত্যেকটা ডিভাইসের আলাদা একটা আইডেন্টিটি আছে। আইডেন্টিটি বলতে একটা সংখ্যাবাচক একটা অ্যাড্রেস আছে। বাড়ির যেরকম একটা নাম্বার থাকে আলাদা করার জন্য, এরকম ভাবে তোমার এই কম্পিউটার, মোবাইল, রাউটার এগুলোরও আলাদা করার একটা নাম্বার আছে। ওই নাম্বারটাকেই বলা হচ্ছে তোমার আইপি অ্যাড্রেস। যেমন আমি আরেকটা উদাহরণ দিতে পারি, যেমন দেখো এখানে টেলিফোন আছে, প্রত্যেকটা টেলিফোনের নাম্বার কি সেম? দেখো তো। অবশ্যই সেম না না, স্যার। তাই না? কারণ দুইটা জি স্যার। টেলিফোনের তো আর একই নাম্বার কখনো থাকবে না। তার মানে আমি আলাদা আলাদা টেলিফোনকে এইভাবে আইডেন্টিফাই করতে পারি। সেম ভাবে তুমি চিন্তা করে দেখো যে তোমাদের মোবাইলের যে সিম নাম্বার আর আমার সিম নাম্বার কি এক? বা তোমার ওই নাম্বার কি না আরেক স্যার। পৃথিবীতে আর দ্বিতীয় কারো আছে? নাই। তার না মানে স্যার। প্রত্যেকটা সিম কার্ডের যেরকম নাম্বার আলাদা হয়, বাড়ির নাম্বার আলাদা হয়, টেলিফোনের নাম্বার আলাদা হয়, সেম ভাবে আমরা যে ডিভাইস গুলো ইউজ করি, ধরো তুমি একটা ট্যাব ইউজ করো, ধরো তাসনিম একটা মোবাইল ইউজ করে, আমি একটা ল্যাপটপ ইউজ করি, প্রত্যেকটা আলাদা আলাদা একটা সংখ্যাবাচক, মোবাইলের সিমের যেরকম নাম্বার আছে, টেলিফোনের যেরকম নাম্বার আছে, বাড়ির যেরকম নাম্বার আছে, এদেরও এরকম একটা নাম্বার আছে। ওই নাম্বারটাকেই আমরা বলতেছি আইপি অ্যাড্রেস। তাহলে সংখ্যা মানে সংজ্ঞাটা কিভাবে দিতে পারি? তাহলে এখন খেয়াল করে দেখো এখানে সংজ্ঞাটা লেখা আছে যে আইপি অ্যাড্রেসের ফুল ফর্ম এটা তো আগেই পড়ালাম। তাহলে ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটা কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসকে আলাদাভাবে শনাক্তকরণের জন্য যে সংখ্যাবাচক ঠিকানা ব্যবহার করা হয় বা যে নাম্বার ইউজ করা হয় সেটাকেই বলা হয় আইপি অ্যাড্রেস। সংজ্ঞাটা কি ক্লিয়ার দুজনেই? ওই যে একটু আগে বললাম, স্যার আরেকবার একটু বলছেন। হ্যাঁ ওই যেমন আমি বললাম না যে কম্পিউটার বাদ দাও, ধরো আমরা মোবাইল, প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা ভাবে সিম কার্ড দেওয়া হয়, প্রত্যেকটা মানুষের সিম কার্ড যেরকম আলাদা, টেলিফোন নাম্বার আলাদা। তাহলে আমরা যখন এই যে ইন্টারনেটের সাথে কানেক্ট হয়েছি, ধরো তুমি যদি মেসেঞ্জারে আমাকে মেসেজ দাও, এটা কি অন্য কোনো ডিভাইসে যায়? না স্যার। আমাকে যদি দাও এক্স্যাক্টলি আমার কাছেই আসে। তার মানে হলো জি যে স্যার। পৃথিবীতে যতগুলো ডিভাইস ইন্টারনেটের সাথে সংযুক্ত হয়ে তোমার কমিউনিকেশন করে, প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা একটা অ্যাড্রেস আছে বা একটা সংখ্যাবাচক ঠিকানা আছে। ওইটাকে আমরা বলতেছি হচ্ছে আইপি অ্যাড্রেস। তুমি ব্যাপারটাকে বাড়ির নাম্বারের সাথেও চিন্তা করতে পারো, যে আমরা ধরো ফ্ল্যাটের মধ্যে আবার বিভিন্ন ভাগ থাকে না? ধরো তোমরা যে বিল্ডিং এ আছো, ফ্ল্যাটের ভিতরে ভাগ থাকে না, যে ফ্লোরে, মানে একটা ফ্লোরে ধরো 3টা রুম আছে, ওইখানে দেখবা যে লেখা থাকে ফ্ল্যাট এ, ফ্ল্যাট বি, ফ্ল্যাট সি, আলাদা আলাদা ভাবে আইডেন্টিফিকেশন দেওয়ার জন্য। তো সেম ভাবে ব্যাপারটা কি যে এই ইন্টারনেটের সাথে যখনই কোনো ডিভাইস কানেক্ট হয় পৃথিবীতে, কারো কম্পিউটার বা মোবাইলের সাথে কারো কম্পিউটারের অ্যাড্রেস কিন্তু মিলবে না, অবশ্যই সেটা আলাদা হবে। তাহলে কম্পিউটার বা মোবাইলকে শনাক্ত করানোর জন্য বাড়ির যেরকম সংখ্যাবাচক একটা ঠিকানা থাকে, যে যেমন লেখা থাকে 104/3, এরকম লেখা থাকে যে 104 নাম্বার বাড়ি, তো এইরকম যদি কোনো একটা সংখ্যা থাকে তখন সেইটাকে আমরা বলবো হচ্ছে আইপি অ্যাড্রেস। তাসনিম বুঝতে পেরেছো? জি স্যার। স্যার আপনি কি চতুর্থ অধ্যায় পড়াচ্ছেন? হ্যাঁ, চতুর্থ অধ্যায় তোমাদেরকে তো বলেই দিলাম যে এই চ্যাপ্টারের সিলেবাসটা হচ্ছে কম, এই জন্য এই চ্যাপ্টারটাই আমরা আগে শুরু করলাম। মানে তোমাদের যে ক্লাস টেস্টটা হবে সামনে, এইটার সিলেবাসটা অর্ধেক আছে আর সংখ্যা পদ্ধতি পুরোটাই আছে।
এই জন্য এটা যেহেতু কম আছে, এটা আগে আমরা শেষ করে নিই। জি আমি স্যার। অনেক ডিটেইলস হয়তো পড়াতে পারতাম, কিন্তু যেহেতু সামনে এক্সামের সময় আসতেছে, এই জন্য আমি সচরাচর যেভাবে পড়াই সেটা হলো এটা পড়ানোর পরে ক্রিয়েটিভ কোশ্চেন, এমসিকিউ, জ্ঞান অনুধাবন প্রত্যেকটা টপিকস ওয়াইজ আলাদা আলাদা ভাবে পড়াই। এখন হয়তো যে কাজটা করব, আমি 2 ক্লাস পর পর হয়তো একটু সামারাইজ করে দিব যে কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে। কিন্তু যখন আমাদের ক্লাস টেস্টের পড়াটা শেষ হয়ে যাবে তখন আমরা স্লো আগাবো। আর এমসিকিউ তো ভালো করাই লাগবে, কারণ 30 মার্ক তো এমসিকিউ তে আছে। বোর্ড পরীক্ষায় আছে 25 জি স্যার। আর কলেজের পরীক্ষায় আছে 30। তার মানে এমসিকিউটাকে বাদ দেওয়ার কোনো ওয়ে নাই। আমি পড়ায় দেব, সমস্যা নেই। আচ্ছা, তাহলে সংজ্ঞাটা আমরা বুঝলাম। এখন আইপি অ্যাড্রেসটা কয় ধরনের হয়? আইপি অ্যাড্রেসটা হচ্ছে তোমার 2 ধরনের হয়। একটা হলো আইপিভি। স্যার বলো। স্যার আমি তো খুঁজে পাচ্ছি না আইপি অ্যাড্রেস কত নাম্বার পেজে। তুমি যে কোন রাইটারে বই ইউজ করতেছো আমি কেমন করে বলবো? আছে, দেখো। তুমি এক কাজ করো, সূচিপত্রে যাও। সূচিপত্রে যে দেখো আইপি অ্যাড্রেস নামে একটা টপিকস আছে। পেয়েছো? আগে পড়ো, পরে খুঁজে না পাইলে আমাকে মেসেঞ্জারে নক দিও। ঠিক আছে? স্যার খুঁজে পাচ্ছি না তো, ওয়েব আচ্ছা। ডিজাইন পরিচিতি হ্যাঁ, এবং হ্যাঁ। এইচটিএমএল। আচ্ছা, আমি সেটাই স্যার বলছি যে ওয়েব ডিজাইনের ধারণা। হ্যাঁ, হ্যাঁ, এটা তো প্রথম টপিকস, কিন্তু আমি একটু ভিন্ন ভাবে পড়াই। সেটা হলো অন্য আরেকটা টপিকস পড়াতে গেলে এই টপিকসটাই আগে পড়াতে হয়, এই জন্য এটা দিয়ে শুরু করেছি। তোমার বইয়ে যেটা সূচনাতেই আছে ওইটা এখন মিলবে না। আমি আমার মতো করে পড়াচ্ছি, বাট ওই চ্যাপ্টারেরই এটা একটা স্যার টপিক। ওয়েব ডিজাইনের নিচেই স্যার হচ্ছে আইপি অ্যাড্রেসের এটা হ্যাঁ, হ্যাঁ, আছে, ডিজাইনের একটা নিচেই স্যার। টপিকস আছে। তুমি তাসনিম পরবর্তীতে দেখো, খুঁজে না পাইলে আমাকে নক দিও। এখন একটু পড়তে থাকো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আইপি অ্যাড্রেসের কয়টা ভাগ আছে? আইপি অ্যাড্রেস হলো তাহলে 2টা ভাগ বা 2 প্রকার। একটা হলো IPv4, একটা হলো IPv6। এখানে ভি মানে হলো ভার্সন। মানে আইপি অ্যাড্রেসের 2টা ভার্সন আছে এখন পর্যন্ত। একটা হলো IPv4, একটা হলো IPv6। তো এটা বাকিটা কি হবে আইপি আইপি অ্যাড্রেসের স্যার প্রকারভেদ? প্রকারভেদ, রাইট। আইপি অ্যাড্রেসের প্রকারভেদ বা টাইপস অফ আইপি অ্যাড্রেস। তাহলে আইপি অ্যাড্রেস 2 প্রকার, একটা হলো IPv4, একটা হলো IPv6। IPv4 এটা কেমন হবে এটা আমাদের আগে জানা দরকার। তাহলে আমরা এতক্ষণ ধরে তো সংখ্যাবাচক অ্যাড্রেসের কথা বললাম, তাই না? সংখ্যাটা কেমন এটা কি আমরা দেখছি? আমি যে বললাম যে প্রত্যেকটা কম্পিউটার বা মোবাইলের আলাদা আলাদা ভাবে শনাক্ত করানোর জন্য একটা সংখ্যাবাচক অ্যাড্রেস থাকবে। সংখ্যাটা কেমন এটা তো আমরা দেখি নাই। তো IPv4 এ এটার অ্যাড্রেসের চেহারাটা কেমন হয়? এইরকম হয় অ্যাড্রেস গুলো। মানে এখানে খেয়াল করে দেখো যে একটা অ্যাড্রেস, তার মানে এখানে আছে যেমন 16, এরপরে এটা কিন্তু দশমিক চিহ্ন, হ্যাঁ। তারপরে 20, এরপরে কত আছে 255, তারপরে কত আছে, তারপরে আছে 1। তাহলে আমাদের কম্পিউটার বা মোবাইলের নাম্বারটা কেমন হয়? এরকম হয়। মানে সিমের যেরকম নাম্বার থাকে না, 017, 018 এরকম থাকে। তো কম্পিউটার বা মোবাইলের আলাদা করার জন্য অ্যাড্রেসটা কেমন হয় সেটা চেহারাটা হলো এরকম 16.20.255.1। এখন প্রশ্ন হলো সংখ্যাগুলো কি সব সময় 16, 20 এরকম হবে? একটা কমন সেন্স থেকেই বলা যায় যে অবশ্যই এরকম সব সময় হবে না। কারণ প্রত্যেকের মোবাইলের নাম্বারের ডিজিট গুলো কি একই রকম থাকে? একই রকম থাকে না। তার মানে এখানেও নাম্বার গুলো ভিন্ন না হবে। স্যার। তবে এখানে মাঝখানে চিহ্নটা হবে কি? চিহ্নটা হবে হলো ডট, অথবা আমরা ডেসিমাল সাইন বলতে পারি। তাহলে এখানে কয়টা ডট আছে? 4টা। আচ্ছা বলো তো এই অ্যাড্রেসে কয়টা অংশ আছে? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। কয়টা অংশ আছে তাহলে? স্যার 4টা অংশ। 4টা অংশ আছে। তাহলে পরীক্ষায় যদি বলে IPv4 এ একটা অ্যাড্রেসে কয়টা অংশ থাকে, তো অংশটা বলা খুব কম হয়। এটা আরেকটা ল্যাঙ্গুয়েজ আছে, সিগমেন্ট বলা হয়। আমরা বাংলায় বলি এক একটা অংশ, কিন্তু আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে এইগুলোকে বলা হয় এক একটা সিগমেন্ট। কি বলা হয়? এক একটা সিগমেন্ট। আচ্ছা, তাহলে IPv4 এর ক্ষেত্রে সিগমেন্ট সংখ্যা বা অংশ হলো 4টা।
এখন আমার সেকেন্ড কোশ্চেন হলো, প্রত্যেকটা অংশকে যখন পৃথক করেছি মাঝখানে কোন চিহ্ন ইউজ করেছি? ডট সাইন বা দশমিক। বুঝতে পেরেছো কিনা? এই যে আমরা দশমিক ইউজ করছি, এই যে এখানে পৃথক করার জন্য দশমিক ইউজ করছি, এখানে দশমিক ইউজ করেছি। আমার কথা কি ক্লিয়ার? জি স্যার। তাহলে প্রত্যেকটা অংশকে পৃথক করার জন্য ডট সাইন বা ডেসিমাল সাইন ইউজ করতে হয়। কোন ভার্সনে? IPv4 এর ক্ষেত্রে। IPv4 এ কয়টা অংশ বা সেগমেন্ট থাকে? তাহলে অ্যান্সার হলো 4টা। আচ্ছা, এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে না যে স্যার এই সংখ্যাটা কত থেকে কত এর মধ্যে হবে, তাই না? বুঝতে পেরেছো জি কি? স্যার। কত থেকে কত এর মধ্যে হবে, এটা একটা ব্যাপার। তাহলে আমরা দেখি কত থেকে কত এর মধ্যে হবে। আন্দাজি তো লেখা যাবে না, অবশ্যই একটা রুলস রেগুলেশন ফলো করতে হবে। তাহলে কত থেকে কত এর মধ্যে হবে? সব সময় 0 থেকে 255 মধ্যে হবে যে কোনো সংখ্যা। যেমন 0 থেকে 255 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা তোমরা বলো। তাহলে আমি একটা অ্যাড্রেস লিখি, যে কোনো একটা বলো। প্রথম সেগমেন্টে একটা বলো, 16 না বলে অন্য কিছু বলো। কত দিব? ধরো স্যার 7 দিলাম। 18। আচ্ছা 7। আচ্ছা, পরেরটা বলো, পরেরটা কি দিব? স্যার আচ্ছা দিলাম। তাসনিম বলো, দুইটা সংখ্যা বলো 0 থেকে 255 এর মধ্যে, বললেই হলো, কোনো সমস্যা নেই। স্যার 150। 150। এরপরে আরেকটা লাগবে, ধরো একটা দিলাম 10। তাহলে এই যে এটা একটা IPv4 এর একটা অ্যাড্রেস, তার মানে এই অ্যাড্রেসটা কোনো না কোনো কম্পিউটার বা মোবাইলের পৃথিবীতে অবস্থান করতেছে, অথবা যদি দোকান থেকে এখনো বিক্রি না হয় তাহলে হয়তো দোকানেই রয়ে গেছে। বুঝতে পেরেছো? তাহলে IPv4 ভার্সনের মাধ্যমে যে কোনো কম্পিউটার বা মোবাইলের অ্যাড্রেসের চেহারাগুলো এরকম হবে। সংখ্যাগুলো কত থেকে কত এর মধ্যে হবে? 0 থেকে 255 ভিতরে হবে। কেন হয় এটার ব্যাখ্যাটা আমি পরে দিব, যে 0 থেকে 255 ভিতরেই কেন হয়। আচ্ছা, এখন তোমাদের মনে হতে পারে যে এখানে 16, 20, 255, 1 এগুলো আছে, তাহলে এই সংখ্যাটা দশমিকে আমি লিখেছি, কিন্তু আমরা এই সংখ্যাটা কিসে লিখেছি? দশমিকে। 16, 20, 255, 1 মানে পদ্ধতি তো হেক্সাডেসিমেলও আছে, আবার অক্টাল আছে, বাইনারি আছে। তাহলে আমরা এই সংখ্যাটা কোন পদ্ধতিতে লিখেছি? আমরা এই সংখ্যা পদ্ধতিটা ইউজ করেছিল দশমিক। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলো যে কম্পিউটার কি আসলে দশমিক সংখ্যা বুঝে নাকি বাইনারি বুঝে? ডিজিটাল ডিভাইস গুলো কোন সংখ্যা পদ্ধতি বুঝে, দশমিক নাকি বাইনারি? তাসনিম? বাইনারি। বাইনারি বুঝে, রাইট। তাহলে কম্পিউটার যদি বাইনারি বুঝে তাহলে এখানে আমরা দশমিকে কেন লিখলাম? অ্যাড্রেসটা দশমিকে কেন লিখলাম? আচ্ছা, এখন বলো তো যে এই 16, 20, 255, 1 এগুলোর যদি আমরা বাইনারি সংখ্যা লিখি, তোমার কম্পিউটারের অ্যাড্রেস কি তুমি নিজেই মনে রাখতে পারবা? ধরো আমি এগুলোকে না বাইনারিতে স্যার। ট্রান্সলেট করলাম, তার মানে বাইনারি সংখ্যাতে যদি আমরা ট্রান্সলেট করে লিখি তাহলে এটা আমাদের জন্য মনে রাখা অনেক কষ্টকর হবে, যার কারণে আমরা দশমিক পদ্ধতিতে লিখি। কিন্তু কম্পিউটার যখন এটাকে বোঝে তখন এটা বাইনারিতে ট্রান্সলেট করে নিয়ে তারপরে বুঝে। তাহলে আমরা কেন লিখলাম? কারণ হচ্ছে যে মানুষের যেহেতু সকল হিসাব নিকাশ গুলো আমরা কিসে করি? দশমিকে করি। আমরা যখন বাজারে কোনো কিছু কিনতে যাই তখন আমাদের ক্যালকুলেশন গুলো কি বাইনারি, অক্টাল, হেক্সাতে হয় নাকি দশমিকে হয়? মানুষ তো পাগল বলবে। দশমিকে। দশমিক। দোকানে যে যদি বাইনারিতে ক্যালকুলেশন করে বলি তাহলে মানুষ আমাদেরকে পাগল বলবে। তার মানে আমাদের বোধগম্য ভাষাটা কিন্তু আসলে দশমিক। তো যার কারণে আমরা এখানে আমাদের মনে রাখার সুবিধার জন্য আমরা পদ্ধতিটা লিখেছিল দশমিকে, কিন্তু কম্পিউটার যখন এটাকে বুঝে তখন বাইনারিতে বুঝে। পরীক্ষায় একটা এমসিকিউ আসে যে IPv4 এর অ্যাড্রেস গুলো কত বিটের হয়। শুধু এটা পড়াই আমি আজকে ব্রেক দিয়ে দিব।
IPv4 এর অ্যাড্রেসটা বাইনারিতে লিখলে কত বিটের হবে? 32 বিটের। এটা ফিক্সড। কত বিটের হবে? পরীক্ষা এমসিকিউ তে আসে যে IPv4 কত বিটের অ্যাড্রেস হয়, তাহলে অ্যান্সার কি হবে? স্যার 32 বিট। 32 বিট। আচ্ছা বলো তো স্যার এখানে bit- এখানে কয়টা অংশ আছে? স্যার এখানে চারটা? 4টা। চারটা। তাহলে 32টা যদি চারটা। বিট হয় তাহলে প্রত্যেকটা অংশে বা প্রত্যেকটা সেগমেন্টে কয়টা করে বিট যাবে? স্যার 4টা। 32টা বিট। তোমার কাছে মনে স্যার। করো 32 টাকা আছে, তোমরা 4 ভাই বোন সমান করে যদি ভাগ করো কয় টাকা করে ভাগে পাবা? স্যার 8টা। 8 টাকা করে পাবা। তাহলে এখন বলো যে টোটাল বিট যদি 32টা হয়, সেগমেন্ট আছে বা অংশ আছে 4টা, তাহলে প্রত্যেকটা অংশে বা সেগমেন্টে কয়টা করে বিট হবে? স্যার 8টা করে। 8টা আর করে হবে। 8টা করে। সিম্পল হিসাব। এখন তাহলে আমাকে একটা জিনিস বললেই এখানে কাজ শেষ। ধরো আমি 20 এর বাইনারি সংখ্যা লিখবো, ওই যে আগে আমরা বলেছিলাম কেমনে বের করতে হয়। এখন তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে আমরা লিখলাম 1 2 4, তারপরে 8 এর পরে কি ছিল? 16। 16 এর পরে লিখলে কত হয়ে যাবে? 32। 32 পর্যন্ত যাওয়ার কি দরকার আছে 20 এর বাইনারি সংখ্যা বের করার জন্য? না না স্যার। স্যার। দরকার নাই। তাহলে বলো তো কোন না কোন স্যার। সংখ্যা যোগ করলে 20 হবে এখানে? স্যার 16 আর 4। 16 আর 4। তাহলে বাকিগুলো 0। তাহলে বলো 20 কে বাইনারি সংখ্যাতে রূপান্তর করে কয়টা বিট পেলাম এখানে? স্যার 5টা না? 3টা। স্যার এই গুনে দেখো 5টা আছে এখানে। 5টা স্যার। 5টা আছে। জি 0 স্যার। 0 1 0 1। কিন্তু আমার এমনিতে কয়টা করে বিট হওয়ার কথা ছিল প্রত্যেকটা অংশে? 5টা নাকি 8টা? স্যার 8টা। 8টা। তাহলে বাম পাশে কয়টা 0 নিব? আমার হতে স্যার হবে বাম পাশে। 8টায়। বাম পাশে তাহলে জি কয়টা স্যার। 0 নিব? স্যার বাম পাশে তাহলে আরো 2টা 0 নিব। 3টা। 3টে শর্ট আছে না 8 বিট হতে? ও জি স্যার। 1 0 1 0 0। তাহলে দেখো যে 20 কে ভাঙায় আমরা 5টা বাইনারি বিট পেয়েছি, কিন্তু আমরা জানি যে প্রত্যেকটা অংশে 8টাই হতে হবে। তাহলে বাকিটা আমরা কি দিব? 0 দিব, কারণ 0 দিলে তো মানের কোনো পরিবর্তন হয় না, এটা আমরা জানি। এই জন্য বাম পাশে 3টা 0 দিয়ে আমরা বিট বানাবো হলো 8টা। তাহলে এটা যদি বুঝে থাকো তাহলে 255 এর বাইনারিতে একটু আগে নির্ণয় করা তোমরা শিখছো, তাই না? 255 মানে মনে আছে সবগুলোই 1। কয়টা 1 হয়েছিল? 8টা জি 1। স্যার। আচ্ছা এবার বলো তো 16 এর বাইনারি সংখ্যা তাহলে কত হবে? এই যে স্যার 16, 1 16 পজিশনে 1 আর বাকিগুলো 1 কি হবে? 0 0 0। 0। তাহলে এখানে 0। কয়টা শর্ট আছে বলো তো বাম পাশে? 3টা। 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 তাহলে 3টা 0 হবে। এবার বলো 1 এর বাইনারি সংখ্যা কত হবে? 1, রাইট কিনা? 1 এর বাইনারি সংখ্যা তো 1ই হবে। স্যার আচ্ছা তাহলে বাম পাশে কয়টা 0 নিব 8 বিট হতে গেলে? 7টা 0। কয়টা 0? 7টা 0। 7টা 0। 7টা 0। কাজ শেষ। এবার এটা যদি বুঝে যাও তাহলে দেখো আমরা ক্যালকুলেশন করতেছি, হ্যাঁ, যে IPv4 কিভাবে 32 বিটের অ্যাড্রেস হয়। যেমন এখানে দেখো 16 কে কনভার্ট করলে এটা আসবে, 20 কে কনভার্ট করলে এটা আসবে, 255 কে কনভার্ট করলে এটা, 1 কে কনভার্ট করলে এটা, আর মাঝখানে তো দশমিক চিহ্ন থাকবেই। তাহলে এইখানে আছে 8 বিট, এখানে আছে 8 বিট, এখানে 8 বিট, এখানে 8 বিট। তাহলে টোটাল কতটা বিট হলো? স্যার 32 বিট। 32 বিট, রাইট। তাহলে এখানে টোটাল যেহেতু সেগমেন্ট সংখ্যা 4টা আর পার সেগমেন্টে বিট আছে 8টা করে, তাহলে টোটাল 32টা বিট হলো। এই ক্যালকুলেশনটা বুঝেছো? জি স্যার। আইপি অ্যাড্রেসের ঠিকানার চেহারাটা কেমন হয়, পার সেগমেন্টে কয়টা বিট থাকে, এই ব্যাপারগুলো আমরা দেখলাম। আজকে এই পর্যন্তই থাক।